নেক্সট টপিকটা হলো সিভি ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ক্যাপাসিট্যান্স ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স অফ আ মস ক্যাপাসিটর। আচ্ছা, কেন এই সিভি ক্যারেক্টারিস্টিক্স দেখতে হবে? কারণ হচ্ছে জাস্ট আমাদের যে পিস অফ মস ক্যাপ আছে সেটার যদি এরকম ক্যাপাসিট্যান্স বাই ভোল্টেজ গ্রাফ আমরা প্লট করি, সেখান থেকে অনেক ইউজফুল ইনফরমেশন আমরা পেতে পারি। ঠিক আছে? সো জাস্ট একটা সিলি এক্সাম্পল দিই। ধরো তোমাদের যে একটা মসফেট দিল, হ্যাঁ, দিয়ে বললো যে তুমি এটার অক্সাইড থিকনেস কত, ধরো তোমাকে প্রোভাইড করে নাই ফ্যাব্রিকেশনের ইনফরমেশনটা। তো আমরা কি করব? হাতুড়ি দিয়ে ভাঙবো, ভেঙে দেখবো ভিতরে কি আছে? না, আমরা কোনো ক্যারেক্টারিস্টিক্স কার্ভ মেজার করে কোনো ইকুয়েশন ইউজ করে এটা বের করা যায় কিনা ট্রাই করব। তো সেই কারণেই বললাম যে সিভি ক্যারেক্টারিস্টিক্স, ক্যাপাসিটেন্স ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্স যে কার্ভটা, সেটা থেকে এই ধরনের অনেক ইনফরমেশন বের করা যায় যেগুলো আমাদের ডিজাইনিং এর কাজে লাগে। ফর অ্যান এক্সাম্পল, এই যে অক্সাইড থিকনেস এখনই বললাম। হ্যাঁ, সো আমরা দেখবো এখনই যে এই প্রত্যেকটা পোর্শন থেকে, হ্যাঁ, অ্যাকুমুলেশন, ডিপ্লিশন, ইনভার্সনে যে কার্ভগুলো আমরা দেখতে পাচ্ছি সিভির, প্রত্যেকটার ম্যাগনিটিউড, তারপরে স্লোপ, হ্যাঁ, তারপরে ভিটি শিফট হচ্ছে কিনা, ফ্ল্যাট ব্যান্ড কোথায় আসছে, মানে প্রচুর ইনফরমেশন আমরা এভাবে রিট্রিভ করতে পারি। সিভি মেজারমেন্টের সেট আপটা এখানে দেখানো হচ্ছে। আমাদের মস ক্যাপাসিটরটা থাকবে জাস্ট মস ক্যাপ স্ট্রাকচার, মানে গেট অক্সাইড সেমিকন্ডাক্টর। হ্যাঁ, এখনো আমরা সোর্স ড্রেন এইসব জিনিস কাভার করি নাই, সামনে দেখবো। সো এটা জাস্ট আ মস ক্যাপ স্ট্রাকচার, আর এটার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে কি একটা ডিসি সোর্স, গেট ভোল্টেজ, যেটা আমরা দেখেছি এতক্ষণ যে গেট ভোল্টেজ দেওয়া হয় ভিজি। আর সাথে থাকবে একটা খুব স্মল অ্যামাউন্টে এসি ভোল্টেজ দেওয়া হবে, আর আমরা কারেন্টটা মেজার করব। সো এই হচ্ছে আমাদের সিভি মিটারের স্ট্রাকচার। এখান থেকে আমরা এই ধরনের সিভি কার্ভ কনস্ট্রাক্ট করব। তো এই ধরনের সিভি কার্ভটা কোত্থেকে আসছে এটা একটু দেখি। আমাদের যে স্মল সিগন্যালের ডেফিনেশন যদি দেই আমরা ক্যাপাসিট্যান্সের, তাহলে সি সমান হলো ডিকিউ বাই ডিভি। এই ডেফিনেশনটা আমরা কাজে লাগাবো। তো একটু আগেই আমরা কাভার করলাম কি, যে চার্জ ডেনসিটি কেমন হয়, হ্যাঁ, মস ক্যাপের ভেতর চার্জ ডেনসিটি কেমন হয় সেটা দেখাচ্ছিলাম। তো অ্যাকুমুলেশনে কি ছিল, যে একটা কি লিনিয়ার ড্রপ এরকম আমরা পেয়েছিলাম, লিনিয়ার ডিক্রিজিং লাইন, আর আবার ইনভার্সনেও তাই ছিল, রাইট? ওকে, তাহলে এইখান থেকে এইটা ছিল কিউ এর জন্য আমাদের কিউ বাই ভি গ্রাফ। তো এখান থেকে যদি আমরা ডিকিউ বাই ডিভি ক্যালকুলেট করি, এরকম লিনিয়ার লাইনের জন্য কি পাবো? আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো। ঠিক আছে? এই কনস্ট্যান্ট ভ্যালুটা হবে কিসের সমান? এটা হলো আমাদের সি অক্সের সমান হবে। সি অক্সটা কি? সি অক্স হচ্ছে আমাদের ওই যে অক্সাইড আছে লেয়ারটা, আমাদের ইনসুলেটর যে লেয়ারটা আছে অক্সাইড, ওইটার অ্যাক্রসে যে ক্যাপাসিট্যান্স তৈরি হবে, হ্যাঁ, ওইটাই তো ডাইইলেকট্রিক, রাইট? ওইটাই তো ইনসুলেটর মেটেরিয়াল। সো জাস্ট ওই ওই অক্সাইড লেয়ারের জন্য যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে আমরা পাবো অ্যাকুমুলেশন আর ইনভার্সনের জন্য। তাহলে আমরা এরকম স্ট্রেট লাইন পাচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে ডিপ্লিশন লেয়ারে ডিফারেন্ট কিছু একটা হচ্ছে। প্রথমে আমরা এই স্লাইডে একটু ম্যাথমেটিক্যালি জিনিসটা দেখি, পরে ফিজিক্সটা আমি ব্যাখ্যা করব এই সামনে দুইটা স্লাইড পরই। আচ্ছা, তো কি হচ্ছে এইখানে ডিপ্লিশন রিজনে, যদি ম্যাথটা আমরা ভাবি, এইখানকার কিউ রিপ্রেজেন্ট করে হচ্ছে তোমার স্মল কিউ এন এ, আর কি ডিপ্লিশন লেয়ারের উইথ। এটা হচ্ছে আমাদের ডিপ্লিশন রিজনের চার্জের ডেফিনেশন। আচ্ছা, ডিপ্লিশন রিজনের উইথ আবার এই এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যায়। ওকে, এটা আমরা দেখেছি বারবার যে ওয়ান সাইডেড জাংশনের যে ডিপ্লিশন উইথ কি হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে ফাই এস টার্মটা আছে, সেটা কিন্তু ভিজি এর ভিজি ভ্যালুর প্রপোর্শনাল হবে, রাইট? সারফেস পটেনশিয়াল। সো আমাদের যেটা হলো আলটিমেটলি যে কিউ এর সাথে যদি আমরা ভিজি রিলেশন করি,
তাহলে দেখা যাচ্ছে কিউ ইজ প্রপোর্শনাল টু তোমার 5s, আবার দ্যাট উইল বি প্রপোর্শনাল টু সরি রুট ওভার 5s, আর দ্যাট উইল বি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ভিজি। ওকে, সো আলটিমেটলি কিউ ইজ প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ভিজি। তাহলে এই কিউ কে যদি এবার আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো কি, হাফ অফ স্কোয়ার রুট 1/, স্কোয়ার রুট অফ ভিজি, রাইট? তাহলে এই রিলেশনশিপ যদি তুমি প্লট করো সি এর জন্য, যে তাহলে যদি মানে ভিজি এর পাওয়ার -1/2 হয়, তাহলে আমরা এই ধরনের একটা ডিক্রিজিং লাইন পাবো। সো এইটাই হলো আমাদের ডিপ্লিশন রিজনের জন্য এই ধরনের ডিক্রিজিং লাইন পাচ্ছি। আর ইনভার্সনে যখনই আমাদের ওই থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করবে, সেটার সাথে সাথে আবার সি অক্সের ভ্যালু পাবে। সো এই জন্য এরকমটা শার্প ইনক্রিজ আবার পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের যে সিভি কার্ভটা আমরা বারবার দেখবো, এটার খুব ছোট সামারি করে ম্যাথমেটিক্যালি একটু দেখলাম এখানে। এবার মানে ফিজিক্সটা একটু দেখি। তো এই স্লাইডে হচ্ছে তোমাদের সিভি কার্ভের অ্যাকুমুলেশন আর ডিপ্লিশন রিজনের জন্য কি হচ্ছে সেটা বলবো। তো প্রথমে অ্যাকুমুলেশনটা চিন্তা করি। অ্যাকুমুলেশনের সময় কি হয় আসলে, আমাদের ভিজির ভ্যালু হবে 0-র চেয়ে ছোট। যদি পি টাইপ সাবস্ট্রেট হয় তাহলে ভিজির ভ্যালু হবে লেস দেন 0। ওকে, সো গেইটে একটা নেগেটিভ চার্জ জমা হবে, কারণ আমরা নেগেটিভ বায়াস দিচ্ছি এখানে। এরপর একটা ইনসুলেটর আছে, আর বলেছিলাম কি, তাহলে অপর পাশে আমাদের সাবস্ট্রেট থেকে তো মেজরিটি ক্যারিয়ার হোল, সো সব মানে কিছু হোল এসে এখানে জমা হচ্ছে, অ্যাকুমুলেটেড হচ্ছে হোল। তাহলে এটা কি একদম সিম্পল একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো না? আমরা চার্জ ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেই, আমাদের আগের স্লাইডে ছিল, তোমাদের যে স্লাইড 28-এ আছে। দেখো এই যে অ্যাকুমুলেশনের সময় চার্জ ডিস্ট্রিবিউশনটা আমরা এঁকেছিলাম কি, কিছু চার্জ থাকবে মেটালের সারফেস ইন্টারফেসে, আর বাকিটা থাকবে হচ্ছে তোমার সিলিক মানে সেমিকন্ডাক্টরের একেবারে ইন্টারফেসে। সো ইটস জাস্ট আ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। সো অ্যাকুমুলেশনের সময় আমরা যেটা পাবো ক্যাপাসিটেন্স, সেটার ভ্যালু হবে জাস্ট সি অক্স, কারণ এখানে সেপারেশনটা শুধু টি অক্স যেটা, সেটা দিয়েই ডিফাইন্ড হচ্ছে। ওকে, সো আশা করি এটা ক্লিয়ার। এরপরে একটু বুঝার ব্যাপার আছে, এরপর আমরা যাচ্ছি ডিপ্লিশন রিজনে। হ্যাঁ, সো ম্যাথ তো দেখলাম, এবার ফিজিক্সটা দেখি এখানে কি হচ্ছে এক্স্যাক্টলি। আমরা বলেছিলাম যে ডিপ্লিশন রিজনের চার্জটা কোথায় থাকে, সেটা হচ্ছে এই পুরা ডিপ্লিশন রিজনটাই ক্রিয়েট হয় যে সব এক্সেপ্টর আয়নগুলা রয়ে যায়, রাইট? সো আমাদের গেটে এবার হলো পজিটিভ ভোল্টেজ দেওয়া হচ্ছে। সো একটা ড্রপ হচ্ছে আমাদের অক্সাইডের অ্যাক্রসে, আরেকটা হচ্ছে ক্যাপাসিট্যান্স বিল্ড আপ হচ্ছে, সেটা হচ্ছে এই ডিপ্লিশন রিজনেরও তো একটা উইথ আছে, রাইট? সো আমাদের এই টি অক্সের জন্য একটা ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে সি অক্স, কিন্তু আবার ডিপ্লিশন রিজনটার জন্য কিন্তু একটা ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে, আর এইটার থিকনেসটা হচ্ছে কি ডাব্লিউ ডেপ যেটা। ওকে, তাহলে এখন দেখলাম যে আমাদের দুইটা ক্যাপাসিট্যান্স আছে, তো টোটাল ক্যাপাসিট্যান্স তাহলে কি হবে, এরা সিরিজে কানেক্টেড। সো 1/c টোটাল ক্যাপাসিট্যান্সটা হবে হচ্ছে 1/c অক্স প্লাস 1/c ডেপ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন। আচ্ছা, তো যখন এই ধরনের 1/, টার্মে যোগ করা হয়, তখন আমরা জানি কি, যে যেটা ছোট, হ্যাঁ, যেই ভ্যালু যেই ক্যাপাসিট্যান্সটা ছোট সেটাই ডোমিনেট করবে। সো এই ক্ষেত্রে সেটা হলো সি ডেপ। তাহলে সি ডেপের চেঞ্জটাই আমাদের টোটাল ক্যাপাসিট্যান্সকে মানে নির্ধারণ করবে। তাহলে আগে তো কি ছিল, সি অক্স ছিল অ্যাকুমুলেশন পর্যন্ত, যেই মাত্র আমরা ডিপ্লিশনে আসলাম, সাথে সাথে দেখলাম যে ডিক্রিজ হচ্ছে। কেন ডিক্রিজ হচ্ছে এটা আমি এখানে দিয়েছি এক্সপ্লেনেশনটা, তোমরাও চিন্তা করে দেখো যে যত আমরা গেট ভোল্টেজ বাড়াবো, ওকে, যত ভিজি বাড়তে থাকবে, তাহলে কি হচ্ছে, ডিপ্লিশন উইথটাও তত বাড়তে থাকবে।
রাইট? যত হায়ার ভোল্টেজ তত বেশি আহ, মানে সাবস্ট্রেটের ভেতর পর্যন্ত মানে সব একসেপ্টেড চার্জ গুলো আমরা পাবো। তাহলে হচ্ছে এই ডিপ্লিশন উইথটা বাড়তে থাকবে। তাহলে অপরভাবে কি বলা যায়, তোমাদের ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কমতে থাকবে। কারণ কি, আমরা জানি যে ইনসুলেটরের উইথ যত বাড়তে থাকে, ওই টি অক্স মনে করতে পারো বা ডি যেটাই বলো, যে ওই ডাইলেকট্রিকের উইথ যতই বাড়তে থাকে ক্যাপাসিটেন্সের ভ্যালু তত কমতে থাকে, রাইট? সো আমাদের এভাবে কল্পনা করতে পারো যে আমাদের চার্জ জমা হচ্ছে গেইটে, হ্যাঁ, আর ডিপ্লিশনের জন্য হচ্ছে কি এই যে নিচে জমা হচ্ছে। সো অনেক, মানে এই ডিস্টেন্সটা আমাদের কনসিডার করতে হবে। সো আমাদের সি ডেপের ভ্যালুও কমতে থাকবে, যার জন্য আমরা এরকম একটা ডিক্রিজিং কার্ভ পাবো। ওকে, আচ্ছা, তো এই ডিপ্লিশন ক্যাপাসিটেন্সের ক্যালকুলেশনটা কিভাবে করা হলো? এখানে হচ্ছে তোমার ওই আবার ওই দুইটা, যেটা বলেছিলাম যে দুইটা ক্যাপাসিটেন্স সিরিজে থাকবে। আর সি অক্সের ভ্যালু তো জানি আমরা, ইজি ইকুয়েশন। আর সি ডেপ যেটা, সেটার জন্য আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব। এবং এটা আমি আর ডিরাইভ করিনি, আই লিভ ইট টু ইউ। যে এরপরে যে ডাব্লিউ ডেপের আমরা এক্সপ্রেশন দেখেছিলাম অ্যাকুমুলেশন পড়ার সময়, হ্যাঁ, সেই অ্যাজ এ ফাংশন অফ ভিজি ছিল। তো সেইটা তোমরা এখানে বসিয়ে তারপরে এই এক্সপ্রেশনে এন্ড আপ করব। তাহলে কি হবে, যে ডিফারেন্ট ভিজির জন্য আমরা ডিপ্রেশন রিজনের যে ক্যাপাসিটেন্স সেটা ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আমরা দেখব এই সিভি ইনভার্সন লেয়ারে কি অবস্থা থাকে। আচ্ছা, সো আমাদের যে সিভি কার্ভ আমরা দেখলাম ডিপ্লিশন রিজনে, সেটা কি হলো, কমতে থাকে। তাহলে কমতে কমতে যখন এই ভিজিটা ভিটি এর সমান হয়, অর্থাৎ থ্রেশহোল্ড ভোল্টেজ রিচ করে, তখন ক্যাপাসিটেন্সের অবস্থাটা কি দাঁড়ায়, সেটা একটা মিনিমাম ভ্যালু রিচ করে। এটা কি করসপন্ড করে, এটা হচ্ছে আমাদের যে ডিপ্লিশন রিজনের যে উইথ, সেটার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছায়। মানে ম্যাক্সিমাম ডিপ্লিশন উইথ থাকে, এরপর ডিপ্লিশন উইথ আর এক্সটেন্ড হয় না। ওকে, তো এই পর্যায়ে যখন আমরা ভোল্টেজ বাড়াবো, তখনই কিন্তু আমাদের একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েট হওয়া শুরু হবে, রাইট? এটা আমরা দেখেছি যে এরপরে যে কোনো চেঞ্জ, এই ভিটি এর পরে যে কোনো চেঞ্জ ইন দা ভিজি উইল বি কম্পেনসেটেড বাই আ কি চার্জ, মানে চার্জ অ্যাকুমুলেশন এট দা ভেরি নিয়ার দা ইন্টারফেস। ওকে, সো একদম সারফেসের কাছে একটা ইনভার্সন লেয়ার তৈরি হবে। আচ্ছা, তাহলে যদি সেটা হয়, প্রথমে আমরা যে সলিড লাইনের গ্রাফটা দেখো কি দাঁড়াচ্ছে, যে ভালো কথা, আমরা ডিপ্রেশন লেয়ার ম্যাক্সিমামে পৌঁছালাম, এরপর ভিজি বাড়াচ্ছি, তাহলে আমাদের একটা ইনভার্সন লেয়ার তৈরি হবে। তাহলে আমাদের যে ক্যাপাসিটরের যে অবস্থাটা, এটা একটু চিন্তা করি, যে একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর যদি হয়, একটা প্লেট আছে গেটে, তারপরে কি অক্সাইড ডিস্টেন্সে টি অক্স ধরলাম, টি অক্স ডিস্টেন্সে দিয়ে তারপরে নেক্সট প্লেটটা ক্রিয়েট হচ্ছে। তাহলে এই টোটাল সিস্টেম থেকে অ্যাভেলেবল ক্যাপাসিটেন্স কি হবে, জাস্ট এই সি অক্স পরিমাণ, অক্সাইডের করসপন্ডিং যে ক্যাপাসিটেন্স সেটাই হবে, কারণ এটা আমরা একদম ইন্টারফেসের কাছে পাচ্ছি। ওকে, তাহলে কি দাঁড়ালো, ভিটিতে আসার পর আবার আমরা সেই সি অক্সের সমান একটা কনস্ট্যান্ট ভ্যালু ক্যাপাসিটেন্সটা পাবো। আচ্ছা, কিন্তু এই গ্রাফটায় দেখো পয়েন্ট আউট করা হচ্ছে এখানে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে দুইটা ভাগ করে ফেলা হচ্ছে। এই প্রসঙ্গটা এবার আসি। এই সিঅক্স আমরা পাবো ঠিকই, কিন্তু এটা শুধুই ঘটবে যদি খুব খুব লো ফ্রিকোয়েন্সিতে, হ্যাঁ, আমরা আমাদের যে এসি সিগন্যাল যেটা দিচ্ছি আমরা সেটা যদি দেই, ঠিক আছে? ওই যে মিটারে দেখানোর সময় দেখিয়েছিলাম যে আমরা একটা এসি সিগন্যাল অ্যাড করছি, সেটা যদি খুবই লো ফ্রিকোয়েন্সি হয়, খুবই বলতে ইভেন তোমাদের টেক্সট বইয়ে মানে ইনফাইনাইটলি লো এরকম বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। মানে আমাদের কম্পিউটার তো কি কত মানে গিগাহার্জ রেঞ্জে আমরা এখন কাজ করি, কিন্তু এইখানে হচ্ছে যে তোমার 10 হার্জ, ইভেন লোয়ার 1
অ্যারাউন্ড 1 2 3 হার্টজের দিকেই শুধুমাত্র এই ধরনের লো ফ্রিকোয়েন্সি বিহেভিয়ার শো করতে পারে। কাজে বুঝতে পারছো যে ভেরি ভেরি লো ফ্রিকোয়েন্সিতে আমরা এই বিহেভিয়ারটা পাবো। আচ্ছা, কেন সেটা হবে? কারণ হচ্ছে এই যে এসি সিগন্যালে যখন কোনো চেঞ্জ আসছে, হ্যাঁ, কোনো চেঞ্জ আসছে, সেটা তাহলে কি একটা টাইম ডিপেন্ডেন্ট ব্যাপার চলে আসছে, যে কত তাড়াতাড়ি তুমি সিগন্যাল চেঞ্জ করো সেটা তোমার এই মসক্যাপ ফলো করতে পারে কিনা। তো যেটা দেখা যায় যে যদি মানে যখন আমাদের এই ধরনের চেঞ্জ হয় তখন মানে এই যে আমাদেরকে যে নেগেটিভ লেয়ারটা তৈরি করতে হবে, হ্যাঁ, ইলেকট্রনের একটা যে লেয়ার তৈরি করতে হবে, এর জন্য অ্যাভেলেবল ইলেকট্রন কোত্থেকে আসবে? এটা তো পি টাইপের সাবস্ট্রেট। তাহলে আর আমাদের অন্য কোনো সোর্স নাই এখানে, রাইট? এই মানে তোমার এই নেগেটিভ মাইনরিটি কেরিয়ার সাপ্লাই করার, ইলেকট্রন সাপ্লাই করার কোনো সোর্স নাই। সো আমাদের নিশ্চয়ই কেরিয়ার জেনারেট করতে হবে। তাহলে যেটা করা হয় যে থার্মাল জেনারেশন দ্বারা যে এই ধরনের মাইনরিটি কেরিয়ার জেনারেট করে সেই যে এসি চেঞ্জটা হলো সেটার রেসপন্ড করতে হয়। তো পুরা এই জেনারেশন প্রসেসটা অনেক স্লো, হ্যাঁ, কম্পেয়ার টু তোমার যে ডিফিউশন আমরা চিন্তা করি সেটার তুলনায় এইটা অনেক স্লো হবে থার্মাল জেনারেশন। যার কারণে যদি খুব লো ফ্রিকোয়েন্সিতে আমরা চেঞ্জ করি সিগন্যাল, তাহলেই খালি এই সিগন্যালের কোরসপন্ডিং মাইনরিটি কেরিয়ার থার্মালি জেনারেটেড হয়ে আমরা এরকম ইন্টারফেসে একটা মানে ইনভার্স একটা লেয়ার দেখতে পাবো, হ্যাঁ, এন টাইপের একটা লেয়ার দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, যে লো ফ্রিকোয়েন্সিতে আমরা সিঅক্স পেলাম। আর যদি হাই ফ্রিকোয়েন্সি হয়, ওই 10 হার্টজের চেয়ে ইভেন বেশি হয়, তাহলেই কি হবে? তাহলে যেটা হবে, আমাদের এই ইনভার্সন লেয়ারটা তৈরি করার সুযোগই পাবে না, এত দ্রুত চেঞ্জ হচ্ছে। তো যেটা দাঁড়াবে যে আলটিমেটলি অ্যাজ ইফ কোনো এসি সিগন্যাল আসেই নাই, মানে তোমার যে ডিসিতে সেই ম্যাক্সিমাম ডিপ্লিশন রিজনে পৌঁছালো, সেই ভ্যালুটাই আমরা কন্টিনিউয়াসলি দেখতে থাকবো। কারণ সিগন্যালের যে পরিবর্তন তার কোনো এফেক্টই চ্যানেলে পাবে না, ইনভার্সন লেয়ারে যে চার্জ জমা দরকার সেই হাই ফ্রিকোয়েন্সিতে পাবে না, কারণ এখানে আমাদের আর কোনো সোর্স নাই মাইনরিটি কেরিয়ার সাপ্লাই করার। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে কিন্তু তাহলে এই যে মসফেট দিয়ে এত প্রসেসর বানাচ্ছি, হ্যাঁ, সমস্ত কিছু এত মানে হাই স্পিডে চলছে, নিশ্চয়ই এটা কোনোভাবে সলভ করা হয়েছে। তো কিভাবে সলভ করা হয় এই স্লাইডে আমরা দেখি। আমরা পরে মসফেট ট্রানজিস্টর যেটা, হ্যাঁ, মানে মসফেট যেটা পড়বো আমরা, ফেট ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, তখন এই স্ট্রাকচারটাই আমরা দেখবো। এতক্ষণ আমরা শুধু গেট অক্সাইড সেমিকন্ডাক্টর মসক্যাপ দেখছিলাম। ট্রানজিস্টর যখন আসবে তখন এরকম দুইটা রিজন অ্যাড হবে, সোর্স আর ড্রেন, আমরা দেখবো পরের লেকচারে। তো আপাতত এটা জানো যে মস ট্রানজিস্টর যখন তৈরি হয় তখন এই ধরনের হাইলি ডোপড দুইটা রিজন অ্যাডেড হয়। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, একটা পি টাইপের সাবস্ট্রেটে এন টাইপের দুইটা রিজন আছে, খুব হাইলি ডোপড রিজন আছে। তাহলে অবশ্যই কি হবে, এখানে একটা ডিপ্লিশন রিজন ক্রিয়েট হবে, রাইট? আর যখনই এই ধরনের জাংশন আছে, তারাই আমাদের কি, আমাদের ইনভার্টেড চ্যানেলটা তৈরি করতে যে নেগেটিভ মানে কেরিয়ার দরকার, ইলেকট্রন দরকার, সেটা আসবে এই এন প্লাস রিজন থেকে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এটাও স্লো হবে না? এই রিজনে যে ইলেকট্রন আসবে এসি রেসপন্ড করে, এতক্ষণ বললাম যে স্লো হয়, কিভাবে এটার স্পিড কেমন হবে? এটার স্পিড অনেক অনেক ফাস্ট। কারণ হচ্ছে এটা আসলে কি, এন প্লাস থেকে তোমার ইলেকট্রন আসছে, সো মেজরিটি কেরিয়ার ফ্লো করাচ্ছে। সো এই মেজরিটি কেরিয়ার এক্সচেঞ্জ যেহেতু হচ্ছে, এটা অনেক ফাস্ট একটা প্রসেস। আমরা একদম হাই ফ্রিকোয়েন্সিতেও আমরা এইটার রেসপন্স পাবো। তাহলে আগের বার বলেছিলাম হাই ফ্রিকোয়েন্সি হলে কি এই মিনিমাম ক্যাপাসিটেন্সে স্টাক হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু এখন লো ফ্রিকোয়েন্সিতে যেরকম কার্ভ পাবো, হাই ফ্রিকোয়েন্সিতেও আমরা একদম ইন্টারফেসেই চার্জ পাচ্ছি। তাহলে আবার আমাদের সেই সিঅক্স ভ্যালুতেই আমরা এন্ড আপ করব। কাজেই হাই ফ্রিকোয়েন্সির জন্য আমরা
এই কার্ভটা পাবো। তাহলে এই কার্ভটার দিকে আরেকবার তাকাই, একটু ডিফারেন্সিয়েট করি। বললাম যেটা, যে একটা হচ্ছে তোমার মস ক্যাপাসিটর, নট ট্রানজিস্টর, জাস্ট ক্যাপাসিটর যদি হয় তাহলে লো ফ্রিকোয়েন্সিতে আমরা এই আপার কার্ভটা পাবো, ঠিক আছে। আর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা এই মিনিমাম ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পাবো। এটা হলো মস ক্যাপের জন্য। কিন্তু যখন মস ট্রানজিস্টর থাকবে, ট্রানজিস্টর বা মসফেট হবে, তখন এরকম n প্লাস দুইটা রিজন অ্যাড হচ্ছে, ফলে আমরা লো এবং হাই দুইটা সিগন্যালের দুইটা ফ্রিকোয়েন্সির জন্যই আমরা এই আপার কার্ভটা পাবো ইনভার্সনে। ওকে, প্যারামিটার এক্সট্রাকশন ফ্রম সিভি কার্ভ। তো সিভি কার্ভ পড়ানোর শুরুতেই তো বললাম যে সিভি কার্ভ খুব ইউজফুল, এখান থেকে অনেক ইম্পর্টেন্ট প্যারামিটার আমরা বুঝতে পারি, ঠিক আছে। সো আমরা খুব ডিটেইলসে যাব না, বাট তোমাদের সোফার যে ইকুয়েশন তোমরা কাভার করেছো সেগুলা ইউজ করে, প্লাস তোমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থেকে তোমাদের এক্সারসাইজ হিসেবে এইখানে কিছু স্লাইড আছে, এই 45 আর 46 স্লাইড, এই দুইটা তোমাদের নিজেদের সলভ করার জন্য। আর প্যারামিটার এক্সট্রাকশন এইখানে জাস্ট লিস্ট করা আছে যে কি কি ধরনের প্যারামিটার আমরা পেতে পারি। আমি ডিটেলসে যাব না, জাস্ট একটা কুইক লুক দেখি আমরা, যে যদি এই ধরনের একটা সিভি কার্ভ থাকে যেখানে এক্স অ্যাক্সিস এর সব ভ্যালু জানো, ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু জানো, কাজেই বেশ কিছু ইনফরমেশন তো ফার্স্ট অফ অল এই যে তোমাদের ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ ভিটি জানা হয়ে গেল, হ্যাঁ। তারপরে তোমাদেরকে আগেই বলেছিলাম যে টি অক্স বের করা হয় কিভাবে, যেটা আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স সেটা হলো সি অক্সের সমান হবে, ঠিক আছে। সো তুমি ওই ক্যাপাসিটেন্সের যে ডেফিনেশন সেখান থেকে টি অক্স আমরা বের করতে পারবো, হ্যাঁ। আচ্ছা, কারণ এপসিলন আমরা জানি, সো বাকি থাকে শুধু টি অক্স। তারপরে হচ্ছে তোমার সি মিনিমাম থেকে, হ্যাঁ, বলতেছে যে সাবস্ট্রেট ডোপিং বের করা যাবে, এগুলো সব করেসপন্ডিং ইকুয়েশন ইউজ করতে হবে। তারপরে ফ্ল্যাট ব্যান্ড ভোল্টেজ বের করা যাবে, ওকে। তারপরে ফাই এম ফাই এস বের করা যাবে, সেখান থেকে আবার কি চার্জের পরিমাণও ক্যালকুলেট করতে পারবা। এনিওয়েজ, জাস্ট এখানে একটা সামারি লিস্ট দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা মানে ক্লাসের কোর্স সিলেবাসে অত ডিপে যাব না, কিন্তু তোমাদের এই জিনিসগুলা, এই দুইটা স্লাইড তোমরা নিজেরা সলভ করবা, পরে আমরা ক্লাসে ডিসকাস করব, তোমরা কি সলিউশন নিয়ে আসছো সেটা দেখে তারপর ডিসকাস করব আমরা। যে প্রথম স্লাইডে বলা হচ্ছে এফেক্ট অফ ডোপিং। তো তোমাকে একটা সিভি কার্ভ দিয়ে দিল, এটা কি হাই ফ্রিকোয়েন্সি না লো ফ্রিকোয়েন্সি, আর মস ক্যাপ না মস ট্রানজিস্টর, ফার্স্ট অফ অল এটা অ্যান্সার করো, ওকে। তারপরে দেখো যে ডোপিং বাড়ালে এই কার্ভটার কি কি চেঞ্জ হয়, এই কোশ্চেনগুলো অ্যান্সার দিও, যে ডোপিং বাড়ালে ফ্ল্যাট ব্যান্ড কিভাবে চেঞ্জ হয়, থ্রেশহোল্ড ভোল্টেজ কিভাবে চেঞ্জ হবে, তারপরে ক্যাপাসিটেন্স মিনিমাম মানে কি তোমার ডিপ্লিশন ম্যাক্সিমামের জন্য যে ক্যাপাসিটেন্স, সেই সি মিন কিভাবে চেঞ্জ হবে। তো এই অ্যান্সার গুলা স্ট্রেট ফরওয়ার্ড না, কিন্তু তোমাদের হেল্পের জন্য তোমরা ওই যে পিরেটের বইটা যে সেখান থেকে ক্লু পাবা, দিয়ে দেওয়াই আছে মোটামুটি, বাট এই আন্ডারস্ট্যান্ডিং গুলা প্রথমে নিজেরা ট্রাই করো, তারপরে হচ্ছে তোমাদের ওই যে পিরেটের বুকটা দেখো, বুক থেকে এখানকার হিন্টসটা পাবা, ওকে। সো এই দুইটা স্লাইড আমি তোমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিলাম। সো দ্যাটস ইট ফর মস ক্যাপ, ওকে। আর এরপরে আমরা শুরু করব হচ্ছে মসফেট যেটা বা মস ট্রানজিস্টর, ওকে। সো নেক্সট লেকচার হবে সেটার উপর। আর যে যা যা কাভার করলাম এখানে দুইটা অংশ আছে, একটা হচ্ছে তোমাদের মানে কোয়ালিটেটিভ ভাবে প্রথমে বোঝানো হয়েছে, পরে ম্যাথমেটিক্যালি কিছুটা দেখলা, সো ম্যাথ প্রবলেম ডেফিনেটলি সলভ করতে হবে, দেখতে হবে। So that's it. Thank you.